জয় শ্রীরামকৃষ্ণের জয়। 6 বান্ধবী মিলে ঠিক করেছি একদিনের জন্য কামারপুকুর যাব। কিভাবে যাওয়া যায়, কটার সময় প্রসাদের কুপন পাওয়া যাবে এবং ফেরার সময় কিভাবে আসবেন যাতে না বিপদে পড়তে হয় সেটাও জানাবো। তার কারণ আমরা একটু সময়ের হেরফেরের জন্য বিপদে পড়ে 2 ঘন্টা গোঘাট স্টেশনে বসেছিলাম। তাই আপনারা যাতে বিপদে না পড়েন সেটাও আমি জানাবো। তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরো সারা দিনটা কিভাবে কাটালাম সেটাও কিন্তু দেখাবো, দেখবেন ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার সবুজ মন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই কেমন আছো? আমরা আজকে সব বন্ধুরা মিলে কামারপুকুর যাচ্ছি, দারুণ এনজয় হচ্ছে। এখন আমরা ট্রেনে আছি। এই বান্ধবীর ভারী ইচ্ছা আপনাদের সাথে কথা বলে, তাই ওই বলে দিল কোথায় যাচ্ছি। ট্রেনে এক মজার ঘটনা ঘটলো। আপনারা বহুরূপী সিনেমাটা দেখেছেন তো, তার সাথেই আমাদের ট্রেনে পরিচয় ঘটে গেল। বেশ একটা বিরল ঘটনা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখুন 7:44 ট্রেন বলে কেমনি করে ঘুমাচ্ছে সব অন্যান্য যাত্রীরা। আমরা গল্প করতে করতে এগিয়ে চলেছি গোঘাটের পথে। খুব খুব মজা হচ্ছে। কথায় কথায় গোঘাট স্টেশনে চলে এলাম। এই যা, আপনাদের তো বলতেই ভুলে গেছি যে কোন ট্রেনে এসেছি। হাওড়া থেকে 7:25 গোঘাট লোকালে আমরা এসেছি, তবে কোন্নগরে 7:47 আমরা উঠেছি গোঘাট লোকালে। ব্যাস, ভুটভুটি ভ্যানে করে কামারপুকুরের পথে রওনা দিলাম। পৌঁছেও গেলাম, তবে হ্যাঁ, ওখান থেকে টোটো, অটো, বিভিন্ন যানবাহনেই যাওয়া যায়। আমরা তো কিছু খাবার দাবার খেয়ে আসিনি, তাই বান্ধবীরা মিলে একটু চা খেয়ে নিলাম। চাটা ভারী সুন্দর ছিল। চা খেয়ে দেই, আমাদের কাজ হলো এইবার কুপনের জায়গায় যাওয়া। একদম বাধ্যবাধকতা 11টার মধ্যেই কিন্তু খাবারের কুপন বিলি করা হয়, তার একটু এধার ওধার হয় না। তাই সাবধান, আপনারা 11টার মধ্যেই পৌঁছাবেন। আর এখানে দেখুন, এটা শীতকাল আর গরমকালের টাইম টেবিল দেয়া মন্দির খোলার। এই কুপন কিন্তু নির্ধারিত কোনো টাকার মাধ্যমে দেওয়া হয় না, এটা আপনার ইচ্ছা অনুযায়ী দেবেন, তবে মানুষ কতজন আসছে তার কাউন্টিংয়ের জন্যে। এই সেই আম গাছ আর খড়ের চাল দেওয়া মাটির ঘর, দেখে মনে হয় যেন এই সেদিনের ঘর। এইখানেই জন্মগ্রহণ করেছিলেন বালক গদাধর 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি। আর জীবনের 17টা বছর এখানে তিনি কাটিয়েছেন। বাড়ির সামনেই যে আম গাছটা দেখলেন সেটার বয়স 168 বছর। এই কুটিরের পেছন দিকেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার কুলদেবতার প্রতিষ্ঠা করেছিলেন রঘুবীরকে। আর সেখান থেকেই জ্যোতির ছটা বেরিয়ে চন্দ্রামণি দেবীর গর্ভে সঞ্চারিত হয় এবং সেখান থেকেই জন্ম হয় বালক গদাধরের। এই হচ্ছে রঘুবীরের মন্দির, আর পাশেই হচ্ছে ঠাকুরের এবং ঠাকুরের দাদার ঘর। আর ওই ছিল ঢেঁকিশাল, যেখানে বালক গদাধর জন্মগ্রহণ করেছিলেন এবং ওখানেই ওনার মূর্তি স্থাপন করে পুজো করা হয়। আর পারলে আপনারা অবশ্যই একদিন দেখে আসুন পুণ্যভূমি কামারপুকুর। ভিতরে ক্যামেরা করা মানা, তবুও এক বাবাজি, ছোট্ট বাবাজির হাত দিয়েই আমরা এই ছবিটুকু তুলতে পেরেছি। খুব সুন্দর, শীতকাল বলে চারিদিকে ফুল হয়ে আছে। আর 1 কাঠা জমির ওপর এই বসতবাড়িটা বানিয়েছিলেন জমিদার লাহা বাবুদের দান করা জমিতে। এই সেই ঠাকুরের নিজের হাতে বসানো আম গাছ, 168 বছর যার বয়স। আর বাড়িখানা একেবারে সুন্দর করে সংরক্ষণ করে। রামকৃষ্ণ মঠের একেবারে উল্টো দিকেই হচ্ছে হালদার পুকুর। আর এই হালদার বাবুদের পুকুরটা হচ্ছে মঠের ঠিক উল্টো দিকে। এই দেখুন, মঠ যেদিকে ঠিক তার উল্টো দিকেই হালদারদের পুকুর। আর হালদারদের পুকুরের পাশ দিয়েই কিন্তু পান্থশালা আছে। এই পুকুরের জল টলটল করছে, আর এই পুণ্য পুকুরের জল আজও মানুষ মাথায় ঠেকিয়ে পুণ্য অর্জন করে। দেখুন, এই হালদার পুকুরের গালাগোয়া জমিতেই আছে বিশ্রামাগার আর শৌচালয়, পরিষ্কার পরিচ্ছন্ন। এরপরই আমরা যাব প্রসাদ খেতে চন্দ্রামণি দেবী হল ঘরে। সেখানেও ভারী সুন্দর ব্যবস্থা, এবং কি কি খাওয়াচ্ছে আপনারা নিজেরাই দেখে নিন। ভোগ প্রসাদ অপূর্ব অপূর্ব খেতে। খিচুড়ি, বাঁধাকপি, চাটনি, পায়েস, আবার একটা করে মিষ্টিও দিয়েছে। আর সবথেকে বড় কথা, বসার চেয়ার টেবিলের ব্যবস্থা আছে।
আমরা বন্ধুরা মিলে এইখানে একটুখানি ছবি তুলে নিলাম। এখানে বই বিক্রির স্টল আছে, দূর থেকে বাবার ঘর দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া শেষে জানেই তো যে বন্ধুরা মিলে একটুখানি খুনসুটি হবে, পেয়ারা মাখা খাচ্ছি। কামারপুকুরের কোনায় কোনায় ছত্রে ছত্রে জড়িয়ে আছে রামকৃষ্ণদেবের স্মৃতি। এই মন্দিরেরই ডান দিক দিয়ে চলে গেলাম আমরা লাহাবাবুদের পাড়ায়। একদম গলিপথ, পায়ে হেঁটেও যাওয়া যায়, কেউ বা টোটোতেও যায়। আর দেখুন তখনকার দিনের পুরনো মাটির বাড়িও দেখতে পাবেন, একতলা দোতলা। কথা বলতে বলতে চলে এলাম লাহাবাবুদের বাড়ির সামনেই। এই হচ্ছে মনসা দেবীর মূর্তি। আর প্রসন্নময়ী দেবী লাহাবাবুর মেয়ে, যে কিনা বালক রামকৃষ্ণকে গোপাল জ্ঞানে ভালোবাসতেন, তার মূর্তি আছে। এই হলো সেই পাঠশালা, এই ধর্মদাস লাহার বাড়ি এবং মূর্তি, যিনি লাহাবাবু নামে পরিচিত। আর ওনারই তৈরি বিষ্ণু মন্দির অষ্টাদশ শতাব্দীতে তিনি তৈরি করেছিলেন। বর্গীদের হাত থেকে বাঁচার জন্য এই মন্দিরটি 3 তলা, দেখতেই পাবেন। এই যে 3 খিলানযুক্ত মন্দির, অদ্ভুত। ভিতরের দিকে আপনারা যদি কেউ যান দেখতে পাবেন মন্দিরের গা ঘেঁষে দরজা দেখা যাচ্ছে, যেটা নিচে যাবে। মন্দিরের উঠোনে পুতুলের মাধ্যমে রামকৃষ্ণদেবের জীবনী ফুটিয়ে তোলা হয়েছে। গ্রাম থেকে ফিরে আসছেন যখন কামারপুকুরে, সেটা জন্ম হয়েছে, সাধু সেবা করা এবং বিয়ে রামকৃষ্ণদেবের, সেটাও দেখানো হয়েছে। লাহাবাবুদের গয়না ফেরত দেওয়া ইত্যাদি এই ধরনের বিভিন্ন চিত্রায়িত করা হয়েছে পুতুলের মাধ্যমে। এই যে রাস লীলা দেখানো হয়েছে, এগুলো খুব সুন্দরভাবে পুতুলের আকারে দেখানো হয়েছে। আর দেখুন অদ্ভুত সুন্দর মন্দিরের গায়ে টেরাকোটার কাজ। আর ওই যে দেয়ালের ফাঁক দিয়ে আপনারা দেখতে পাবেন কুটিরটা, যেটা নিচে একটা ঘরের দরজা দেখা যাচ্ছে। সেটা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না, আমরা দেখেছি। অপূর্ব সুন্দর, এখনও মন্দিরটা সংরক্ষিত আছে। আর ঠিক তার পেছনেই আছে দুর্গা মন্দির, খুব খুব সুন্দর করে সংরক্ষণ করা হয়ে আছে। আর মন্দিরের উল্টো দিকে আছে পাঠশালা, যেই পাঠশালায় 5 বছর বয়সে গদাধর পড়তে এসেছিলেন। তবে পড়াশোনায় তার মোটেও মন বসত না, তিনি ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকতেন। আর এই রয়েছে লাহাবাবুদের রাস মন্দির। এর একটুখানি দূরেই রয়েছে শিব মন্দির। আর দেখুন এই পাঠশালা আগে ছিল খড়ের চাল, এখন সেটা টিনের চাল করে দেওয়া আছে। তবে ভাবতেও ভারী ভালো লাগে যে সেই স্থান যেখানে বালক গদাধর ছুটোছুটি করতেন, খেলাধুলো করতেন এবং পড়াশোনাও করতেন, সেটা আজও অবিক্ষত রয়ে গেছে। জন্ম বৃত্তান্ত, শিব মন্দির, সমস্ত কিছু এখানে ছবির আকারে দেওয়া আছে। এইখান দিয়ে গেলেই রয়েছে যোগেশ্বর শিব মন্দির। এখানেই রামকৃষ্ণদেবের মা হত্যে দিয়ে পড়েছিল, যখন সকলে বলছে রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে পাগল হয়ে গেছে, সেই অবস্থায়। এই হচ্ছে সেই বিখ্যাত কামার পুকুর। কামারদের সুবিধার্থে এই পুকুর কাটা হয়েছিল এবং তার নাম অনুসারেই এই অঞ্চলটার নাম হয়ে গিয়েছিল কামার পুকুর। ধনী কামার্নির স্মৃতি বিজড়িত মন্দিরে আমরা চলে আসব। এই হচ্ছে ভবতারিণী মায়ের মন্দির। তার পাশ দিয়েই চলে যাব দাইমা ধনী কামার্নির মন্দির, এবং রামকৃষ্ণদেবের মা তাকে কন্যা রূপে ভালোবাসতেন। দাইমার মন্দির থেকে আবার পাঠশালার দিকে ফিরে এসে বাঁ দিক ঘেঁষে যেতে হবে পাইনপাড়া, অর্থাৎ পাইনদের বাড়ি। ওনারা এখনও ওনাদের বংশধর এখানে থাকেন, আর বেশ পরিচ্ছন্ন পরিপাটি করেই সেই পুরনো দিনের বাড়ি রয়েছে। আর এর ডান দিক দিয়েই রয়েছে নাট্যমঞ্চ। এখানে বালক গদাধর
শিব সেজে নাটক করতে গিয়ে সংজ্ঞা হারিয়েছিলেন। আর তারই স্মৃতির উদ্দেশ্যে এখানে শিব মন্দির করা আছে। শিব নাট্য মঞ্চ, শ্রীরামকৃষ্ণ নাট্য মঞ্চ হিসাবে একটা মঞ্চ স্থাপন করা আছে। সারা দিনটা আমাদের খুব খুব ভালো লাগলো। এই সমস্ত রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখে মন আমাদের একেবারে মুগ্ধ হয়ে গেল। পাশেই রয়েছে এই শিব মন্দির। ফেরার সময় আমরা বিপদে পড়েছিলাম। আপনারা যাতে না পড়েন তার জন্যই বলছি, আপনারা কিন্তু কখনোই টোটোয় করে আসবেন না কামারপুকুর থেকে গোঘাট স্টেশনে। আপনারা আসবেন অটোয় করে। আমরা টোটোয় করে আসতে গিয়ে আমরা ট্রেন মিস করে 2 ঘন্টা বসেছিলাম। তার কারণ 2 ঘন্টা অন্তর গোঘাট লোকাল আসে। তবে খারাপ কাটেনি, আমরা খুনসুটি করে মজা করে খেয়েছি এবং ফাঁকা ট্রেনে গোঘাটে বসে দু ঘন্টা লেট ট্রেন, তার জন্য আমাদের কামারপুকুর ট্যুর এখানেই শেষ। আপনারাও একদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন কামারপুকুর জয়রামবাটি। তো আজকের মতো এখানেই শেষ করলাম ব্লগটা। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। বাই, এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।